লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট, এটা হিউম্যান ফিজিওলজির চ্যাপ্টার। এইটাকে আমরা আজকে একটা গোটা সিরিজে কমপ্লিট করব, ঠিক আছে? তো সবার প্রথমে বলি মাসেলসের কথা। দেয়ার আর মেনলি 3 টাইপস অফ মাসেলস প্রেজেন্ট ইন আওয়ার বডি। একটা হচ্ছে স্কেলেটাল মাসেল, যেটা হচ্ছে মেনলি স্কেলিটনের সাথে অ্যাটাচ থাকে, দ্যাট মিনস ইট ইজ অ্যাটাচড উইথ বোনস। এটার আরও দুটো নাম আছে, ওয়ান ইজ স্ট্রায়াটেড মাসেল। স্ট্রায়াটেড মাসেল মানে স্ট্রায়াশন বা দাগ দেখা যায় এই মাসেলের মাঝে। আর একটা হচ্ছে ভলান্টারি মাসেল বলা হয়। হোয়াই ইট ইজ কল্ড ভলান্টারি? বিকজ ইট ক্যান উই ক্যান কন্ট্রোল দিস মাসেলস ভলান্টারিলি, তাই জন্য এটাকে ভলান্টারি মাসেলও বলা হয়। এছাড়া আরেকটা মাসেল হয়, দ্যাট ইজ কল্ড ভিসারাল মাসেল অর নন স্ট্রায়াটেড অর স্মুথ মাসেল। ভিসারাল মানে যেগুলো আমাদের ভিসারাল অর্গ্যানস, ইন্টারনাল অর্গ্যানসের সাথে অ্যাটাচ থাকে যে মাসেলসগুলোকে, দোজ আর কল্ড ভিসারাল মাসেলস। স্মুথ কেন বা নন স্ট্রায়াটেড কারণ এদের মধ্যে আগের মাসেলটার মতো দাগ থাকে না। আর থার্ড টাইপ হচ্ছে কার্ডিয়াক মাসেল। কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে কি দেখা যায়? কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে এই দুটো যে মাসেল বললাম, দ্যাট ইজ স্ট্রায়াটেড আর নন স্ট্রায়াটেড, এই দুজনেরই প্রপার্টি মিক্স অ্যান্ড ম্যাচ করে তৈরি হয় হচ্ছে থার্ড মাসেল, দ্যাট ইজ কল্ড কার্ডিয়াক মাসেল, ঠিক আছে? তো যদি বেসিক কিছু প্রপার্টিজের কথা বলি, স্কেলেটাল মাসেল মেনলি আমাদের ভলান্টারি অর্গ্যানসের সাথে থাকে এবং এগুলো খুব ইজিলি টায়ার্ড হয়ে যায়, আর এখানে অক্সিজেন ফ্লো খুব বেশি হয় অন্যান্য মাসেলের তুলনায়। এবার আমি যদি আবার ভিজারাল মাসেলের কথা বলি, এটা একটা স্লো অ্যাক্টিং মাসেল, আর স্ট্রায়াটেড মাসেল এটা ফাস্ট অ্যাক্টিং মাসেল। স্লো অ্যাক্টিং হয় এরা, কিন্তু এদের ফ্যাটিগও কিন্তু লেটে আসে, আর এরও কিন্তু ফ্যাটিগ আসে বাট লেটে আসে। প্রথম জনের ফ্যাটিগ যেমন তাড়াতাড়ি আসে, দ্বিতীয় জনেরও ফ্যাটিগ আসে বাট লেটে আসে। আর এদের দুজনের মোটামুটি মিক্স অ্যান্ড ম্যাচ করে যে থার্ড মাসেলটা তৈরি হয়েছে, যেটা মেনলি হচ্ছে কার্ডিয়াক মাসেল, যেটা কোথায় থাকে? আমাদের হার্টে থাকে। এর মেন কাজ কি? এর মেন কাজ হচ্ছে এটা ডিভিশন অফ লেবার পারফর্ম করে, মানে টোটাল মাসেলটা সবসময় একই সঙ্গে অ্যাক্টিভেটেড থাকে না। কারণ আমরা জানি হার্টের মাসেল কখনো ফ্যাটিগ হতে পারে না, বিকজ হার্টের মাসেল ফ্যাটিগ হলে হার্ট পাম্প করা বন্ধ করে দেবে, আর হার্ট যদি একবার পাম্প করা বন্ধ করে দেয় তাহলে ব্লাড সার্কুলেশন বডিতে বন্ধ হয়ে যাবে। তাই জন্য কার্ডিয়াক মাসেল কখনো একেবারে ফ্যাটিগে চলে যায় না। কার্ডিয়াক মাসেলের যে মাসেল ফ্যাটিগটা আসে ও নিজেদের মধ্যে ডিভাইড করে নেয়। ওদের সেলগুলো, কার্ডিয়াক মাসেলের সেলগুলো এরকমভাবে ডিস্ক লাইক স্ট্রাকচার দিয়ে আলাদা করা আছে। দিস ডিস্কস আর কল্ড ইন্টারক্যালোটেড ডিস্কস। ইন্টারক্যালোটেড ডিস্ক। এই ইন্টারক্যালোটেড ডিস্ক কী করে? কার্ডিয়াক মাসেলের যে স্ট্রাইশনগুলো, মাসেলের ফাইবারগুলো আছে, এগুলোকে আলাদা আলাদা করে রাখে, যাতে এরা ডিভিশন অফ লেবারে পারফর্ম করতে পারে। তাহলে আমরা 3 রকম মাসেলের কথা বললাম, একটা হচ্ছে স্কেলেটাল মাসেল, একটা হচ্ছে স্মুথ মাসেল, আর একটা হচ্ছে কার্ডিয়াক মাসেল। এই 3টে মাসেল এর টাইপই আমাদের বডির মোস্ট অফ দ্য অর্গ্যানসে থাকে, ঠিক আছে? তো আমরা এবার স্ট্রাকচার অফ স্ট্রায়াটেড মাসেল দেখব। তো আমরা যদি সবার প্রথমে স্ট্রায়াটেড মাসেলের বাইরে থাকি, তাহলে কি আছে? স্ট্রায়াটেড মাসেলের বাইরে একটা কভারিং থাকে, দিস কভারিং ইজ কল্ড এপিমাইসিয়াম, ঠিক আছে? আর সেই এপিমাইসিয়ামের মধ্যে এরকম যে ব্যান্ডসগুলো থাকে, দিস ব্যান্ডস আর কল মাসেল ফ্যাসিকলস, ঠিক আছে? সবার বাইরে যে কভারিংটা থাকে স্কেলেটাল মাসেলের, দিস ইজ কল এপিমাইসিয়াম, আর তার মধ্যে যে ব্যান্ডিংসগুলো থাকে, দিস ব্যান্ডিংস আর কল মাসেল ফ্যাসিকল। এবার একটা ইন্ডিভিজুয়াল মাসেল ফ্যাসিকলকে যদি আমি দেখি, তাহলে কীরকম দেখতে? একটা ইন্ডিভিজুয়াল মাসেল ফ্যাসিকলের বাইরে যে কভারিংটা থাকে, দিস কভারিং ইজ কল্ড পেরিমাইসিয়াম। বোঝা গেল? শুধু পুরো হোল ফাইবারটার বাইরে যেটা কভারিং ছিল সেটাকে বলছিলাম আমি এপিমাইসিয়াম, আর একটা ফ্যাসিকলের বাইরে যে কভারিংটা থাকে সেটাকে আমি বলছি পেরিমাইসিয়াম। তারপরে কি থাকে? তারপরে ভেতরের দিকে থাকে হচ্ছে একটা লেয়ার, যেটাকে বলা হয় এন্ডোমাইসিয়াম। এই যে ভেতরের দিকের লেয়ারটা হচ্ছে এন্ডোমাইসিয়াম, আর তার মধ্যে থাকে এরকম মাসেল ফাইবার্স, হলো? এবার একটা মাসেল ফাইবারকে যদি আমি আবার দেখি, তাহলে এরকম দেখতে। মাসেল ফাইবারের বাইরের কভারিংটাকে বলা হয় সার্কোলেমা, আর তার মধ্যে যে ফাইবার্সগুলো থাকে দোজ আর কল মায়োফাইব্রিলস। তাহলে একটা স্কেলেটাল মাসেল কী করে তৈরি হচ্ছে? স্কেলেটাল মাসেলের বাইরের কভারিংটা ইজ এপিমাইসিয়াম, তার মধ্যে আছে মাসেল ফ্যাসিকলস, মাসেল ফ্যাসিকলের বাইরের কভারিং ইজ পেরিমাইসিয়াম, তার মধ্যে আছে মাসেল ফাইবার্স, মাসেল ফাইবারের বাইরের কভারিং ইজ সার্কোলেমা, তার মধ্যে আছে মায়োফাইব্রিল ফাইবার্স, যেটা পুরো মাসেলটাকে তৈরি করেছে। এবার এই মায়োফাইব্রিল ফাইবার দুরকমভাবে থাকে। মায়োফাইব্রিল ফাইবারটাকে যদি আমরা এনলার্জ করে দেখি, তাহলে অনেকটা এরকম দেখতে। মায়োফাইব্রিল ফাইবারের মধ্যে দুরকম ফিলামেন্ট একসঙ্গে প্রেজেন্ট দেখা যায়, একটা হচ্ছে অ্যাক্টিন আর একটা হচ্ছে মায়োসিন, যারা একজন আরেকজনকে এভাবে ওভারল্যাপ করে থাকে, ঠিক আছে? অ্যাক্টিন আর মায়োসিন যারা নিজেদের এরমভাবে ওভারল্যাপ করে থাকে। তো অ্যাক্টিনগুলো যেখান থেকে শুরু হয়, এই যে অ্যাক্টিনগুলো শুরু হয় হচ্ছে এইখান থেকে আর এইখান থেকে। অ্যাক্টিনগুলো সেখান থেকে শুরু হয়, সেই বরাবর যে লাইনটা টানা যায়,
দ্যাট লাইন ইজ কল্ড আ জেড লাইন। ঠিক আছে, অ্যাক্টিন ফাইবার সাধারণত জেড লাইনের দুটো সাইডের সাথে অ্যাটাচ থাকে, মানে ইট ইজ অ্যাটাচ লাইক দিস অ্যান্ড দিস, দিস অ্যান্ড দিস, দুটো সাইডের সাথেই জেড লাইনে অ্যাটাচ থাকে কে না অ্যাক্টিন ফাইবার্স। ঠিক আছে, আর মায়োসিন ফাইবার থাকে হচ্ছে এদের মাঝে, সেটাকে কীরকম দেখতে, এরকম দেখতে, মানে অ্যাক্টিন আর মায়োসিনকে যদি আমি পাশাপাশি আঁকি, এই একটা জেড লাইন এই একটা জেড লাইন, তাহলে কীরকম হবে, অ্যাক্টিন ফাইবার্সগুলো থাকে হচ্ছে এরকমভাবে, হ্যাঁ, আর মাঝে থাকে হচ্ছে এরকমভাবে মায়োসিন ফাইবারগুলো। ঠিক আছে, অ্যাক্টিন আর মায়োসিন যেখানটায় দুজন দুজনকে ওভারল্যাপ করে থাকে সেই জায়গাগুলোকে বলা হয় হচ্ছে এ ব্যান্ড বা ডার্ক ব্যান্ড, আর যেখানে শুধুমাত্র অ্যাক্টিন একা থাকে সেইটাকে বলা হয় হচ্ছে আই ব্যান্ড। কি বললাম, যেখানে অ্যাক্টিন মায়োসিন একজন আরেকজনকে ওভারল্যাপ করে থাকে দ্যাট রিজিয়ন ইজ কল্ড এ ব্যান্ড, আর যেখানে শুধুমাত্র অ্যাক্টিন একা থাকে সেখানটাকে বলা হয় হচ্ছে আই ব্যান্ড। মনে রাখবো কি করে, ডার্ক ওয়ার্ডটার মধ্যে সেকেন্ড ওয়ার্ড ইজ এ, দ্যাটস ওয়াই ডার্ক ব্যান্ডগুলোকে আমরা এ ব্যান্ড বলছি, আর লাইটের মধ্যে সেকেন্ড ওয়ার্ড ইজ আই, তাই জন্য আমি লাইট ব্যান্ডগুলোকে আই ব্যান্ড বলছি। এরমভাবে আমি মনে রাখতে পারি। ডার্ক ব্যান্ডের মধ্যে বা এ ব্যান্ডের মধ্যে মাঝ বরাবর একটা লাইন দেখা যায়, যেখান থেকে ভাবা হয় কি না মায়োসিন ফাইবারগুলো জেনারেট করেছে, সেই লাইনটাকে আমরা বলতে পারি এম লাইন। ঠিক আছে, সেই লাইনটাকে আমরা বলতে পারি এম লাইন। এছাড়া যেখানে অ্যাক্টিন মায়োসিনের কোনো ওভারল্যাপিং থাকে না, যেখানে শুধুমাত্র মায়োসিন একা থাকে, সেই রিজিয়ানটাকে বলা হয় হচ্ছে এইচ জোন। তাহলে কি কি বললাম, যেখানে অ্যাক্টিন একা থাকে দ্যাট ইজ কল্ড আই ব্যান্ড, যেখানে অ্যাক্টিন মায়োসিন ওভারল্যাপ করে থাকে দ্যাট ইজ কল্ড এ ব্যান্ড, যেখানে মায়োসিন একা থাকে সেই জায়গাটাকে বলা হয় এইচ জোন, আর এইচ জোনের মিডল বরাবর যেখানটা দিয়ে আমরা মানে ইমাজিন করছি যে মায়োসিন ফাইবারগুলো জেনারেট করেছে সেই জায়গাটাকে বলা হচ্ছে এম লাইন। এই হচ্ছে গোটা স্ট্রাকচার। এইখানে একটা জেড লাইনের থেকে আরেকটা জেড লাইনের মধ্যেকার ডিস্টেন্সটাকে একটা ইউনিট ধরা হয়, and that unit is called a sarcomere. একটা জেড লাইন থেকে আরেকটা জেড লাইনের মধ্যেকার যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে বলা হয় হচ্ছে সার্কোমিয়ার। হলো, এ দেখ এখানে সার্কোমিয়ার ডিনোট করা হয়েছে একটা জেড লাইন থেকে আরেকটা জেড লাইনের মধ্যেকার ডিস্টেন্সটাকে। এই যে আই ব্যান্ড, এ ব্যান্ড, অ্যাক্টিন আর মায়োসিন ইন্ডিভিজুয়ালি দেখানো হয়েছে। ঠিক আছে, এই যে আরেকটা ডায়াগ্রাম যেখানে আমি অ্যাক্টিন আর মায়োসিনের স্ট্রাকচারটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। একটা সাইডে আছে অ্যাক্টিন আর একটা সাইডে আছে মায়োসিন, আর এই যে এখান থেকে হচ্ছে অ্যাক্টিনগুলো জেনারেট করেছে, এই জায়গাটার নাম হচ্ছে জেড ডিস্ক বা জেড লাইন, মাঝেরটা হচ্ছে এইচ জোন, এইচ জোনের মাঝে আছে এম লাইন। ঠিক আছে, আর দুদিকে আছে মায়োসিন ব্যান্ড। নর্মালি কি হয়, অ্যাক্টিন আর মায়োসিনের মধ্যে একটা বন্ড তৈরি হয়। ঠিক আছে, অ্যাক্টিন ব্যান্ডস আর মায়োসিন ব্যান্ড নিজেদের মধ্যে কি থাকে, অ্যাটাচ থাকে, এবং এই অ্যাটাচমেন্টটার জন্যই আমরা মাসল কনস্ট্রিক্ট এবং মাসল রিল্যাক্স করতে পারি। সেটা কি করে করি, সেটার ওপরেই বেস করে আছে স্লাইডিং ফিলামেন্ট থিওরি অফ মাসল কন্ট্রাকশন, সেটা আমরা দেখব। তাহলে আগে আমরা দেখে নিই অ্যাক্টিনের স্ট্রাকচারটা আর মায়োসিনের স্ট্রাকচারটা। এটা হচ্ছে একটা অ্যাক্টিন ফিলামেন্টের স্ট্রাকচার। অ্যাক্টিন ফিলামেন্টের ক্ষেত্রে কি দেখা যায়, অ্যাক্টিন ফিলামেন্টের ক্ষেত্রে এখানে দুটো গ্রিন বল ডিএনএর মতো করে পেঁচিয়ে আছে দেখছিস, এটা হচ্ছে দুটো অ্যাক্টিন ফিলামেন্টের ওভারল্যাপিং। এগুলোকে বলা হয় এফ অ্যাক্টিন বা ফিলামেন্টাস অ্যাক্টিন। ফিলামেন্টের মতন যেহেতু আছে তাই জন্য ফিলামেন্টাস অ্যাক্টিন। আর এক একটা ইউনিটকে বলা হয় জি অ্যাক্টিন বা গ্লোবিউলার অ্যাক্টিন, এক একটা বলকে, যারা দুজন একজন আরেকজনকে ওভারল্যাপ করে থাকে। এবার এই অ্যাক্টিনের মধ্যে কিছু সাইট থাকে, দোজ আর কল্ড মায়োসিন বাইন্ডিং সাইটস। হলো, অ্যাক্টিনের মধ্যে কিছু সাইটস থাকে, সেই সাইটসগুলোকে বলা হয় হচ্ছে মায়োসিন বাইন্ডিং সাইটস, যেই জায়গাগুলো এসে মায়োসিন ব্যান্ড বাইন্ড করে অ্যাক্টিনের সাথে। কিন্তু ওই জায়গাগুলোকে নর্মাল কন্ডিশনে মাসলের মধ্যে ব্লক করে রাখে এই দুজন, যার নাম হচ্ছে ট্রোপোনিন আর ট্রোপোমায়োসিন। ট্রোপোমায়োসিন হচ্ছে এই রোপের মতো স্ট্রাকচারটা, আর ট্রোপোনিন হচ্ছে এই সাব ইউনিটগুলো। এরা দুজন মিলে, এই ট্রোপোনিন আর ট্রোপোমায়োসিন মিলে অ্যাক্টিনের মধ্যে প্রেজেন্ট মায়োসিন বাইন্ডিং সাইটগুলোকে বা মায়োসিনের হেড বাইন্ডিং সাইটগুলোকে ব্লক করে রাখে ইন আ নর্মাল কন্ডিশন। আচ্ছা, এবার আমরা মায়োসিন ফাইবারের একটু স্ট্রাকচারটা দেখব। মায়োসিনের মাথা থাকে এরকম একটা, দ্যাট ইজ কল মায়োসিন হেড, আর এরকম একটা কয়েল টেল থাকে, দ্যাট ইজ কল মায়োসিন টেল। মায়োসিনের যে দুটো হেডটা আছে, মায়োসিনের হেডের দুটো রিজিয়ান থাকে, আর মায়োসিন ডাইমার কন্ডিশনে থাকে, মানে দুটো করে মায়োসিনের ইউনিট একসঙ্গে একটা মায়োসিন হেড তৈরি করে।
হলো। মায়োসিনের হেডে এই ইন্ডিভিজুয়াল হেডে আবার দুটো করে সাইড থাকে। ওপরের এই সাইডটাকে বলা হচ্ছে অ্যাক্টিন বাইন্ডিং সাইট। এই সাইডটা দিয়ে ওই অ্যাক্টিনের মধ্যে যেমন বলেছিলাম মায়োসিন বাইন্ড করতে পারে, এই অ্যাক্টিন বাইন্ডিং সাইডটা দিয়ে ওরা অ্যাক্টিনের সাথে বাইন্ড করে মায়োসিন। আর নিচের সাইডটা হচ্ছে এটিপি বাইন্ডিং সাইড, এটার মধ্যে এসে এটিপি বাইন্ড করে। তাহলে এক একটা মায়োসিন হেড ডাইমার কন্ডিশনে থাকে এবং এই ডাইমারগুলো বাইন্ড করে কিসের সাথে? মায়োসিনের সাথে, অ্যাক্টিনের সাথে। এক একটা মায়োসিন ডাইমার কন্ডিশনে থাকে এবং এগুলো বাইন্ড করে অ্যাক্টিনের সাথে। ওপরের সাইডটাকে মায়োসিন হেডের বলা হয় অ্যাক্টিন বাইন্ডিং সাইট এবং নিচের সাইডটাকে বলা হচ্ছে কি না এটিপি বাইন্ডিং সাইট। দিস টু সাইডস উইল হেল্প ইন বাইন্ডিং উইথ দ্য অ্যাক্টিন অফ মায়োসিন। তার মানে একটা মায়োসিন ফাইবার যদি বলে তার মানে কি পুরোটাকে বলছে না শুধু একটা হেডকে নিয়ে বলছে, বা দুটো একসাথে করলে ডাইমার কন্ডিশন? হ্যাঁ, দুটোকেই বলছে, ঠিক আছে, হ্যাঁ দুটোকে একসাথেই বলছে। যেহেতু এরা একসাথে কয়েলড কন্ডিশনে থাকে, ঠিক আছে, এদের ডাইমার কন্ডিশনে থাকে, তাই জন্য দুটোকেই একসাথে ডিনোট করা হচ্ছে। তাহলে এই যে মায়োসিনগুলো আছে এগুলো, এই মায়োসিনের হেডগুলো কি করে না অ্যাক্টিনের সাথে গিয়ে বাইন্ড করে। এবার নর্মাল কন্ডিশনে আমরা দেখব কি করে প্রসেসটা হচ্ছে। সবার প্রথমে দেখ, এই যে ট্রোপোনিন আর ট্রোপোমায়োসিন যারা আছে তারা কি হয়, তারা নর্মাল কন্ডিশনে এই অ্যাক্টিনের মধ্যে মায়োসিনের হেড বাইন্ডিং সাইটগুলোকে ব্লক করে রাখে। যখন আমাদের একটা মাসল সিগন্যাল পায়, কিসের না কন্ট্রাক্ট করার সিগন্যাল পায়, তখন কি হয় মাসলের মধ্যে ক্যালসিয়াম আয়ন ঢুকতে শুরু করে। ক্যালসিয়াম আয়ন যদি ঢোকে মাসলের মধ্যে, এই ট্রোপোনিন আর ট্রোপোমায়োসিন নিজের জায়গা থেকে সরে যায়। আর একবার যদি ট্রোপোনিন আর ট্রোপোমায়োসিন নিজের জায়গা থেকে সরে যায়, তাহলে এর মধ্যে যে এই অ্যাক্টিন বাইন্ডিং সাইট, অ্যাক্টিনের মধ্যে মায়োসিন বাইন্ডিং সাইটগুলো ওপেন হয়ে যাবে। আমি কি বলেছিলাম, ট্রোপোনিন ট্রোপোমায়োসিন কমপ্লেক্স অ্যাক্টিনের মধ্যে যে মায়োসিন হেড বাইন্ডিং সাইটগুলো আছে ওগুলোকে ব্লক করে রাখে। এবার যে মুহূর্তে সেলের মধ্যে ক্যালসিয়াম ঢুকলো, সেই ক্যালসিয়ামটা যেই ট্রোপোনিন আর ট্রোপোমায়োসিনকে এনগেজ করে দিল, তার মানে ট্রোপোনিন আর ট্রোপোমায়োসিন যেটা এতক্ষণ ধরে বাইন্ডেড ছিল কার সঙ্গে, বাইন্ডেড ছিল অ্যাক্টিন ফিলামেন্টের সাথে, এবার তারা কিন্তু আর অ্যাক্টিন ফিলামেন্টকে বাইন্ড করে রাখতে পারবে না, বিকজ তারা অলরেডি সেখান থেকে সরে যাবে। তারা যদি সেখান থেকে সরে যায় তাহলে অ্যাক্টিনের মধ্যে মায়োসিন বাইন্ডিং সাইটগুলো ওপেন হয়ে যাবে। আর অমনি মায়োসিন হেডগুলো নর্মাল যেটা এরকমভাবে থাকে সেটা কিন্তু হয়ে যাবে এরকম কন্ডিশনে চলে যাবে। নর্মালি মায়োসিন হেডগুলো এই কন্ডিশনে থাকে নর্মাল কন্ডিশনে। যেই মুহূর্তে মাসলের মধ্যে ক্যালসিয়াম ইনফ্লাক্স হয় আর অ্যাক্টিন এর মধ্যে থেকে মায়োসিন বাইন্ডিং সাইটটা ওপেন হয়, when the troponin and tropomyosin complex will be moved from that place in presence of calcium ions, these myosin heads will go and bind with the actin binding sites, ঠিক আছে, দিয়ে অ্যাক্টিনের সাথে গিয়ে বাইন্ড করবে এই মায়োসিন হেডগুলো। এবার অ্যাক্টিনের সাথে বাইন্ড করার জন্য ওদের হেডে দুটো রিজিয়ান আছে, ঠিক আছে, রিজিয়ান দুটোর নাম কি? একটা রিজিয়ানের নাম হচ্ছে অ্যাক্টিন বাইন্ডিং সাইট, একটা রিজিয়ানের নাম হচ্ছে এটিপি বাইন্ডিং সাইট। তো ধরে নিলাম একটার মধ্যে এইখানে ধর অ্যাক্টিনের বাইন্ডিংয়ের জন্য আর এই জায়গাটা ধর এটিপি বাইন্ডিংয়ের জন্য হলো। এইখানেও তাই, ওপরেরটা ধর অ্যাক্টিন, নিচেরটা ধর এটিপি বাইন্ড। তো ওপরেরটা তো অ্যাক্টিনের সাথে বাইন্ড করে গেছে, বাইন্ড করার পরে এইখানে এসে কিন্তু জমা হয় বা অ্যাটাচ হয় এটিপি। তাহলে এই জায়গাটায় এসে এটিপি লাগে, এইখানেও তাই। এবার এটিপির যখন অ্যাটাচমেন্ট হয় মায়োসিন হেডের সাথে, তখন মায়োসিন হেড এটিপিটাকে হাইড্রোলাইজ করে। এবং এটিপি হাইড্রোলাইজ হলে কি হবে? এনার্জি ফর্ম হবে। এনার্জি ফর্ম হলে এই মায়োসিন হেডটা এই দিকে অ্যাক্টিন ফিলামেন্টটাকে ঠেলে দেয় আর নিজে ভেতরের দিকে ঢুকে যায়। নর্মাল কন্ডিশনে কি হলো? সবার প্রথমে মায়োসিন হেডটা এসে অ্যাক্টিনের সাথে বাইন্ড করলো। এবার যেই মায়োসিন হেডটা অ্যাক্টিনের সাথে বাইন্ড করলো, এটিপি বাইন্ডিং মায়োসিন বাইন্ডিং সাইট দিয়ে অ্যাক্টিনের সাথে বাইন্ড করলো, বা অ্যাক্টিন বাইন্ডিং সাইট দিয়ে মায়োসিন হেডটা বাইন্ড করলো। এরপরে কি হচ্ছে, যে এটিপি বাইন্ডিং সাইট ছিল ইন দ্য মায়োসিন হেড, ওইগুলো এসে এটিপি বাইন্ড করলো, দিয়ে এটিপিগুলো যেই হাইড্রোলাইজ হলো, ওরা ওই মায়োসিন হেডগুলো কি করলো, নিজেরা ভেতরের দিকে মায়োসিনের মধ্যে স্লাইড করে গেল। এবার যখন ওরা নিজেরা মায়োসিনের মধ্যে ভেতরে স্লাইড করে যাচ্ছে, তখন দুটো জেড ডিস্ক পাশাপাশি কাছাকাছি চলে আসবে। তো জিনিসটা কেমন হবে? জিনিসটা হবে হচ্ছে দুটো জেড ডিস্ক, এই দেখ এইখানে একটা জেড ডিস্ক আছে, এইখানে একটা জেড ডিস্ক আছে,
বোঝা গেল? এবার মায়োসিনগুলো যত অ্যাক্টিনের মধ্যে ঢুকবে, মায়োসিন যত অ্যাক্টিনের মধ্যে স্লাইড করবে, জেড রিজিয়ানগুলো তত কাছাকাছি চলে আসবে না? আর জেড রিজিয়ান বা সার্কোমিয়ারগুলো যত নিজেদের কাছাকাছি চলে আসবে তত মাসেলটা কী হয়ে যাবে? কনস্ট্রিক্টেড হয়ে যাবে। এই যে এরকম একটা ফোর্স তৈরি করে। সবার প্রথমে গিয়ে মায়োসিন বাইন্ডিং হেডটা বাইন্ড করছে, দিয়ে ওরা কি হচ্ছে না এই দিকে একটা ভেতরের দিকে ফোর্স জেনারেট করছে, দিয়ে নিজেদের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। ঠিক আছে? তার মানে মায়োসিনের মধ্যে আস্তে আস্তে অ্যাক্টিনটা স্লাইড করে ভেতরে ঢুকতে থাকবে। নর্মাল কন্ডিশনে ধর এরকম ছিল, এই ধর অ্যাক্টিন, এই ধর মায়োসিন। এবার এরাই যদি আরও ভেতরে স্লাইড করে ঢুকতে থাকে, অ্যাক্টিনগুলোর মধ্যে যদি মায়োসিন স্লাইড করে ঢুকতে পারে, তাহলে জেড লাইনগুলোও কাছাকাছি চলে আসবে। আর জেড লাইন কাছাকাছি আসা মানে মাসেলের শেপ বা ভলিউম ডিক্রিজ করবে, তার মানেই মাসেল কন্ট্র্যাক্ট করছে। এইভাবে আমরা মাসেল কন্ট্র্যাক্ট করি। এবার মাসেল যখন কন্ট্রাকশন করার এনার্জি মানে এটিপিগুলো যখন শেষ হয়ে যায়, এনার্জি যখন আর থাকে না, তখন কি হয়, এবং ক্যালসিয়াম ইনফ্লাক্স যখন বন্ধ হয়ে যায়, তখন কি হয়, ওই ট্রোপোনিন ট্রোপোমায়োসিন যেটা কোথায় ছিল, যেটা ছিল হচ্ছে অ্যাক্টিনকে বন্ড করে রেখেছিল, অ্যাক্টিনকে অ্যাটাচ হতে দিচ্ছিল না মায়োসিনের সঙ্গে, কিন্তু সেটা ক্যালসিয়াম দিয়ে আমি টার্মিনালাইজ করে দিয়েছিলাম। কিন্তু যেই ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হবে, ওই ট্রোপোনিন ট্রোপোমায়োসিন কমপ্লেক্স কিন্তু আবার অ্যাক্টিনকে ব্লক করে দেবে। আর যেই অ্যাক্টিন ব্লক হয়ে যাবে, আমি কিন্তু আর মাসেলটাকে ইউজ করতে পারবো না, কারণ আমার কাছে এটিপিও নেই, আমার কাছে অ্যাক্টিন বাইন্ডিং সাইটগুলো ওপেনও নেই, বিকজ ক্যালসিয়াম কিন্তু ইনফ্লাক্স বন্ধ হয়ে গেছে। হলো? এইভাবে মাসেল কি হয় না, স্লাইডিং ফিলামেন্টের মাধ্যমে কি হয় না, মাসেলের কনস্ট্রিকশন হয়। And this theory is called sliding filament theory of muscle contraction, where the myosin bands will be slided into the actin bands, and the total distance between the sarcomeres will gonna decrease and the muscle will be constricted. মাসেল কমপ্লিট হওয়ার পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হিউম্যান স্কেলিটন। হিউম্যান স্কেলিটনকে দুটো সেকশনে ভাগ করা হয়, একটা অ্যাক্সিস বরাবর যে বোনসগুলো আছে, আর একটা হচ্ছে অ্যাপেন্ডেজেস বরাবর যে বোনগুলো আছে। অ্যাক্সিয়াল স্কেলিটন হ্যাজ 80 bones and appendicular skeleton has 126 bones. The total number of bones in our body in mature phase is 206. তো অ্যাক্সিয়াল স্কেলিটনে যে বোনসগুলো আছে সেগুলো কী কী? সবার প্রথম হচ্ছে বোনস অফ হেড, দেন বোনস অফ ভার্টিব্রাল কলাম, দেন স্টার্নাম বা রিবকেজ, তারপর হচ্ছে রিবস, তারপর হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। অ্যাপেন্ডিকুলার স্কেলিটনের মধ্যে কী কী আছে? বোনস অফ ফোর লিম্বস, বোনস অফ হাইন্ড লিম্বস, পেক্টোরাল গার্ডেল মানে হচ্ছে আমাদের যেটা হচ্ছে শোল্ডার ব্লেড যেটা তৈরি হয়েছে, আর এটা হচ্ছে পেলভিক গার্ডেল যেটা হিপের ওপরে আছে, যেটা ওয়েস্ট বেল্টটা তৈরি করেছে। ঠিক আছে? তো সবার প্রথমে আমরা অ্যাক্সিয়াল স্কেলিটনের মধ্যে অ্যাক্সিস বরাবর বোনস অফ হেড দেখব। ঠিক আছে? বোনস অফ হেডের মধ্যে সবার প্রথম হচ্ছে স্কাল 22টা বোনস নিয়ে তৈরি হয়। এছাড়া কি থাকে? হাইওয়েড বোন থাকে, যেটা আমাদের এই গলার কাছটায় আছে, টুটি বলে যেটাকে। তারপরে আছে হচ্ছে ইয়ার অসিকলস, তিনটে করে, মেলিয়াস, ইনফিকাস আর স্টেপিস। স্ট্রাকচারটা দেখবো। সবার প্রথমে সামনের সেকশনটার নাম হচ্ছে কি, সবার প্রথমে পুরো ব্রেনের সেকশন ওয়াইজ নাম হয়েছে ফ্রন্টাল বোন, তার ঠিক নিচে আছে হচ্ছে স্পেনয়েড বোন, তারপরে চোখের ভেতরের দিকে যে ক্যাভিটিটা তৈরি হয়েছে সেটা তৈরি করেছে ইথময়েড বোন, ল্যাক্রাইমাল গ্ল্যান্ড যেখানে থাকে সেখানে আছে ল্যাক্রাইমাল বোন, তারপরে নাকের বোনটা নেজাল বোন, তারপরে যে চিক বোন যেটা হচ্ছে জাইগোম্যাটিক বোন, তারপরে আপার জয়ের বোন দ্যাট ইজ ম্যাক্সিলা, তারপরে কি আমাদের যেখান থেকে ইয়েটা শুরু হচ্ছে, ভার্টিব্রাল কলাম শুরু হচ্ছে, ঠিক তার আগের বোনটা দ্যাট ইজ অক্সিপিটাল কন্ডাইল, তারপরে কি যেখানে অক্সিপিটাল লোবটা থাকে সেখানে হচ্ছে অক্সিপিটাল বোন, টেম্পোরাল লোবের এখানে টেম্পোরাল বোন, প্যারাইটাল লোবের এখানে প্যারাইটাল বোন। এই এতগুলো হাড় নিয়ে তৈরি হয়েছে আমাদের কি না, আমাদের স্কালের জয়েন্ট বা স্কাল। স্কালের মধ্যে যতগুলো বোনস দেখা যায়, এই বোনসগুলো কিন্তু সবই কি দিয়ে জয়েন্ট থাকে? এগুলো সব ফাইব্রাস জয়েন্ট, এগুলো কিন্তু ইমমুভেবল জয়েন্টসের মধ্যে পড়ে। ঠিক আছে? এগুলোকে কিন্তু আমরা ইচ্ছা করলে মুভ করতে পারবো না। স্কেলিটনের মধ্যে আমাদের স্কালে যতগুলো জয়েন্ট থাকে, এই জয়েন্টগুলো কিন্তু ইমমুভেবল বোনসের মধ্যে পড়ে। লোয়ার জট আমাদের যত হচ্ছে পার্শিয়ালি মুভেবল, ফুললি মুভেবল যত আমাদের নয়, আমাদের পার্শিয়ালি মুভেবল যত। আচ্ছা, এরপরে হচ্ছে আসছি আমরা কিসে? এরপরে আসছি আমরা ইয়ার অসিকলস। ইয়ার অসিকলস হচ্ছে আমাদের বডির স্মলার সেকশনস অফ বোন। এখানে তিনটে হাড় থাকে, একটা হচ্ছে মেলিয়াস, তারপরে হচ্ছে ইনকাস আর স্টেপিস। এই তিনটে হাড় কোথায় থাকে? আমাদের মিডল ইয়ারের মধ্যে থাকে, যেটা আমাদের কোথায় আছে না টিম্প্যানামের পরপর থাকে। এরা কি করে? টিম্প্যানাম থেকে আমরা যে ভাইব্রেশনটা কালেক্ট করি, আমরা পড়েছিলাম ইয়ারে
টিম্প্যানাম থেকে যে ভাইব্রেশনটা কালেক্ট করি সেটা এই 3টে হাড়ের ইউজ করে আমাদের কানের মধ্যে ইন্টারনাল ইয়ারের প্রথম সেকশন যেটা হচ্ছে ওভাল উইন্ডো দিয়ে শুরু হয়, সেইখানে গিয়ে আওয়াজটাকে পাঠানো হয়। ঠিক আছে, এর মধ্যে স্টেপিস হচ্ছে সব থেকে ছোটো বোন এবং এটা আমাদের বডির স্মলেস্ট বোনও বলা হয়। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আছে, এরপরে আমাদের ভার্টিব্রাল কলামে চলে যাচ্ছি। ভার্টিব্রাল কলামের নাম কি করে দেওয়া হয়? ভার্টিব্রাল কলামের নাম ঠিক সেইভাবেই দেওয়া হয় যেইভাবে আমরা ক্রেনিয়া স্পাইনাল নার্ভসের নাম দিয়েছিলাম। একদম উপরের রিজিয়ানটা যেটা হচ্ছে আমাদের ঘাড়ের কাজটা, সেটা হচ্ছে সার্ভাইকাল রিজিয়ান এবং ওইখানকার ভার্টিব্রিগুলোকে বলা হয় সার্ভাইকাল ভার্টিব্রি। তারপরে হচ্ছে বুকের কাজটা যেখানে বলা হয় থোরাসিক রিজিয়ান, দ্যাট ইজ থোরাসিক ভার্টিব্রি। তারপরে হচ্ছে আপার ব্যাক বা ওই মিড ব্যাক যেটা হচ্ছে লাম্বার ভার্টিব্রি। তারপরে হচ্ছে একদম নিচের দিকে এনাসের আগে লোয়ার ব্যাকের একদম নিচটা, তারপর সেটা হচ্ছে স্যাক্রাল ভার্টিব্রি, আর একদম শেষে যেখানটা টেল বোন থাকা উচিত সেই জায়গাটা হচ্ছে কক্সিজিয়াল। ঠিক আছে, তাহলে রিজিয়ানগুলো কি? সবার প্রথম হচ্ছে সার্ভাইকাল, তারপরে থোরাসিক, তারপরে লাম্বার, তারপরে স্যাক্রাম, আর একদম শেষে হচ্ছে কক্সিজিয়াল। ঠিক আছে, সবার প্রথম ভার্টিব্রাটাকে অ্যাটলাস এবং সেকেন্ডারটাকে অ্যাক্সিস বলে। এইভাবে শুরু, এবং ভার্টিব্রিগুলোর ইন্ডিভিজুয়াল নাম দেওয়া হয়নি কারণ এতগুলো ভার্টিব্রি নাম দেওয়া পসিবল না। ভার্টিব্রি একটা ফাঁপা স্ট্রাকচার, এদের মাঝে এরকম একটা ক্যাভিটি থাকে দ্যাট ইজ কল নিউরাল ক্যানাল, যার মধ্যে দিয়ে কি গেছে? যার মধ্যে দিয়ে গেছে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড ওই স্যাক্রালের আগে অবধি, মানে লাম্বারের ওই জায়গাটা অবধি স্পাইনাল কর্ডটা থাকে। ঠিক আছে, এবং ওখান থেকে সেকশন ওয়াইজ সার্ভাইকাল সেকশন দিয়ে কিছু, তারপরে হচ্ছে থোরাসিক দিয়ে কিছু, লাম্বার দিয়ে কিছু, এরকমভাবে কি বেরোয় না, নার্ভস বেরোয়, স্পাইনাল নার্ভস, যেগুলো আমাদের বডির যত ভিসারাল মেজর অর্গানস আছে সেইগুলোকে কন্ট্রোল করে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসছি কিসে? এরপরে আসছি আমাদের স্টার্নাম। রিপ কেজের মধ্যে যে মেন বোনটা থাকে দ্যাট ইজ কল স্টার্নাম, যেটা পুরো রিপ কেজটাকে হোল্ড করে। রিপ কেজের উপরে যে ফ্ল্যাটেন্ড বোনটা থাকে স্টার্নামের ওপরে দ্যাট ইজ কল ম্যানিউব্রিয়াম। তারপরে নিচে লং ন্যারো বডি থাকে, শেষের দিকে এরকম হিঞ্জেস থাকে, দিস আর কল নচেস, আর শেষের দিকে একটা টাইয়ের মতো ছোট্ট বোন থাকে জাস্ট লাইক আ ট্রায়াঙ্গেল কল জিফয়েড বোন। এই কটা বোন নিয়ে তৈরি হয়েছে আমাদের কি? এই কটা বোন নিয়ে তৈরি হয়েছে অ্যাক্সিয়াল স্কেলেটন। ওপরের সেকশনটার নাম ম্যানুব্রিয়াম, মাঝখানটা বডি, আর শেষ দিকটার বোনটার নাম জিফয়েড বোন বা জিফয়েড প্রসেস। আচ্ছা এরপরে আমি চলে আসি কোথায়? এরপরে চলে আসি আমার রিপ কেজে। রিপ কেজের মধ্যে 3 রকম রিপস থাকে। একটা হচ্ছে ট্রু রিপস। আমাদের টোটাল রিপ কটা? 12খানা রিপ, তার মধ্যে প্রথম 7 পেয়ার ইজ ট্রু রিপ, 8, 9, 10 ইজ ফলস, আর 11 and 12 হচ্ছে ফ্লোটিং। ছবিটা দেখলে বুঝতে পারবো। 1, 2, 3, 4, 5, 6, 7 নম্বর অবধি রিপগুলোকে যদি ফলো করিস তাহলে দেখবি এদের সব নিজস্ব কানেকশান আছে। কার সাথে? এদের নিজস্ব কানেকশান আছে স্টারনামের সাথে। কিন্তু তুই যদি 8, 9, 10কে দেখিস, 8, 9, 10 7-এর থ্রুতেই কানেক্ট হয়েছে, 8, 9 আর 10, তাই তো? আর 11, 12-র কোনো কানেকশানই নেই। 11, 12 ওই জন্য ফ্লোটিং। ফলস কেন 8, 9, 10? বিকজ ওরা 7-এর থ্রুতে কানেক্টেড, এই যে 7 ইন্ডিভিজুয়াল গেছে, তারপরে 8, 9, 10 একসাথে গেছে। আর 11, 12 হচ্ছে ফ্লোটিং। টোটাল 12 পেয়ার্স অফ রিপস থাকে, যার মধ্যে 7 পেয়ার্স ইজ ট্রু রিপ, তারপরে হচ্ছে ফলস রিপ হচ্ছে 11, 10, 8, 9, 10, আর 11, 12 হচ্ছে ফ্লোটিং। এই হচ্ছে আমাদের রিপসের স্ট্রাকচার। এরপরে আমি চলে যাব আমাদের অ্যাপেন্ডেজেসের মধ্যে। সবার প্রথমে আমি 4 লিম্বস বা হ্যান্ডসের কথা বলবো। হ্যান্ড কার সাথে কানেক্টেড থাকে? শোল্ডার ব্লেড বা পেক্টোরাল গার্ডলের সাথে কানেক্টেড থাকে। টোটাল 30x2, দুটো হাত মিলিয়ে 60খানা বোন থাকে। হাতের সবার প্রথম বড় বোনটার নাম হচ্ছে হিউমেরাস, তারপরে সামনের দিকের হাড়টার নাম ইজ রেডিয়াস, আর তলার দিকের হাড়টার নাম হচ্ছে আলনা। তাহলে হাতের মেন সেকশনটা 4 লিম্বে তৈরি হয়েছে। সবার প্রথম হাত যেটা বাইসেপের নিচে আছে দ্যাট ইজ কল হিউমেরাস, তারপরে সামনের দিকে যেটা আছে ডরসাল পজিশনে দ্যাট ইজ রেডিয়াস, আর নিচের দিকে যে হাড়টা থাকে দ্যাট ইজ কল আলনা। 3 ঘন্টা যে কি করে দেব পরীক্ষা, এটাই চাপের। হিউমেরাস, রেডিয়াস আর আলনা নিয়ে তৈরি হয়েছে আমাদের 4 লিম্ব। তার নিচে থাকে হচ্ছে আমাদের রিস্ট। রিস্ট শুরু হয়েছে যে বোনসগুলো দিয়ে সেটাকে বলা হয় কার্পলস। এইটা হচ্ছে আমাদের কার্পল সেকশন। কার্পেলের মধ্যে টোটাল হাড় কটা থাকে? রিস্ট বোনে 8খানা থাকে। তারপরে থাকে হচ্ছে পাম বোনস, যেগুলোকে বলা হয় মেটাকার্পাল, 5টা আঙুলের জন্য 5খানা সেকশন থাকে। তারপরে থাকে ফ্যালাঞ্জেস, যেগুলো ডিজিটস তৈরি করেছে। ডিজিটসের আমাদের থাম্ব বাদে বাকি 4টে আঙুলে 3টে করে ডিজিটসের বোন থাকে, তার মানে 3টে করে ফ্যালাঞ্জেস থাকে। শুধুমাত্র আমাদের থাম্বে 2টো ফ্যালাঞ্জেস থাকে। তাহলে টোটাল 3, 4, 12 আর 2, 14টা। মেটাকার্পালের জন্য 5টা, রিস্ট বোন বা কার্পালের জন্য 8টা, হিউমেরাস একটা, রেডিয়াস একটা, আলনা একটা। টোটাল বোন হচ্ছে 30টা। 30x2, যেহেতু 2খানা হাত তাই জন্য 30x2 ইজ 60। তারপরে যদি আমি হাইন্ড লিম্বসে আসি, হাইন্ড লিম্বসেও টোটাল 60টা বোন থাকে।
হাইন্ড লিভস কিসের সাথে কানেক্টেড হয়েছে? আমাদের ওয়েস্ট ব্লেড যেটা হচ্ছে পেলভিক গার্ডেলের সাথে কানেক্টেড হয়েছে। মেন হাড় বডির সব থেকে বড় বোন কি? ফিমার থাকে এখানে সবার প্রথমে, থাই বোন যেটা। তারপরে কি থাকে? নি ক্যাপ, যেটাকে পাটেলা বলা হয়। তারপরে কি থাকে? তারপরে সামনের দিকের বড় হাড়টা হচ্ছে টিবিয়া, পেছনের দিকে সাপোর্টিং বোনটা হচ্ছে ফিবিউলা। তারপরে যেটা হচ্ছে অ্যাঙ্কেল বোন, দ্যাট ইজ কল্ড টার্সাল। টার্সালের মধ্যে 7খানা বোন থাকে। তারপরে হচ্ছে আবার পাম বোন, তাই সেটা হচ্ছে মেটাটার্সাল, 5টা আঙুলের জন্য 5টা। ফ্যালাঞ্জেস সেম ভাবে, থাম্বে 2টো, বাকিটা 3টে করে, 3 4 12 আর 2 14টা, সেম ক্যালকুলেশন। আবার চলে যাচ্ছি কোথায়? এবার চলে যাচ্ছি ব্লেড, মানে যেগুলো হচ্ছে পেলভিক গার্ডেল আর পেক্টোরাল গার্ডেল। সবার প্রথমে হচ্ছে পেক্টোরাল গার্ডেল, যেটা হচ্ছে শোল্ডার ব্লেডটা তৈরি করেছে। এটা তৈরি হয়েছে কি দিয়ে? এটা তৈরি হয়েছে দুটো কলার বোন বা ক্লেভিকলস দিয়ে। দিজ আর ক্লেভিকলস। এই একটা ক্লেভিকল আছে, পেছনে একটা ক্লেভিকল আছে। এরা কি করেছে? এরা সেকশনটা তৈরি করেছে, মানে এই মানে পুরো ব্লেডের মতো ব্যাপারটা তৈরি করেছে। আর এইটা হচ্ছে স্ক্যাপিউলা, যেটা শোল্ডার ব্লেডটা তৈরি করেছে, যেটা ট্রায়াঙ্গুলার দেখতে হলো। এটা হচ্ছে স্ক্যাপিউলা। তাহলে ক্লেভিকল হচ্ছে খাঁজটা বা ক্যাভিটিটা তৈরি করেছে, যেখান থেকে জয়েন্টটা তৈরি হয়েছে। আর এই ট্রায়াঙ্গুলার পাইপের মতো যে সেকশনটা দেখছিস ব্লেডের মতো দেখতে, দ্যাট ইজ কল্ড স্ক্যাপিউলা। তাহলে ক্লেভিকল আর স্ক্যাপিউলা দিয়ে তৈরি হয়েছে আমাদের শোল্ডার ব্লেড, ঠিক আছে। এরপরে যদি আমি পেলভিক গার্ডেলটা দেখি, পেলভিক গার্ডেলটা ঠিক এরকম দেখতে, দুটো কানের মতো বা ইয়ারের মতন সেকশন নিয়ে তৈরি হয়েছে। ওপরের দিকের বড় সেকশন, যেখানে বড় কার্ভেচারটা থাকে, ওপরের বড় কার্ভেচারটাকে বলা হয় হচ্ছে ইলিয়াম। নিচের দিকে একটা ছোটো কার্ভেচার থাকে, ওই ছোটো কার্ভেচারটাকে বলা হয় হচ্ছে ইস্চিয়াম। আর এদের ইলিয়াম আর ইস্চিয়ামের মধ্যেকার জয়েন্টটা হচ্ছে কি? এই জয়েন্টটাকে বলা হয় হচ্ছে পিউবিক রিজিয়ান, যেখানে আমাদের পিউবিক সেকশন বা আমাদের জেনিটালিয়া থাকে। আর এই ইলিয়াম ইস্চিয়ামের সঙ্গে কানেক্টেড আমি দেখতে পাচ্ছি, দেখ আমাদের ভার্টিব্রির এই যে কক্সিজিয়াল রিজিয়নটা এখানে দেখা যাচ্ছে। এই জায়গাটা স্যাক্রাম শেষ হয় আর এখান থেকে কক্সিস শুরু হয়, ঠিক আছে। এই হচ্ছে পেলভিক গার্ডেলের স্ট্রাকচার। তাহলে ইলিয়াম আর ইস্চিয়াম হচ্ছে, ইলিয়াম হচ্ছে ওপরের সেকশনটা, ইস্চিয়াম হচ্ছে নিচের সেকশনটা, এদের মাঝে হচ্ছে পিউবিক বা পিউবিস। আর এদের সঙ্গে কানেক্টেড থাকে ভার্টিব্রির শেষ সেকশন, যেটা হচ্ছে কক্সিস রিজিয়ন। আচ্ছা, এরপরে একটু জয়েন্টসগুলো দেখিয়ে দিই। জয়েন্টস মেনলি 3 রকম হয়, একটা হচ্ছে নন মুভেবল জয়েন্ট, একটা হচ্ছে পার্শিয়াল মুভেবল, একটা হচ্ছে ফ্রি মুভেবল। নন মুভিং মানে যেখানে ফাইবার দিয়ে কানেক্টেড থাকে, পার্শিয়ালি মুভেবল মানে যেখানে কার্টিলেজেস থাকে, আর সাইনোভিয়াল বা মুভেবল মানে হচ্ছে যেখানে সাইনোভিয়াল ফ্লুইড থাকবে। স্কালেট জয়েন্টকে বললাম আমি নন মুভেবল জয়েন্ট বলে। কার্টিলেজিনাস জয়েন্ট কোথায় দেখা যায়? আমাদের ভার্টিব্রিতে দেখা যায়, যার জন্য সেটা পার্শিয়ালি মুভ করতে পারি। আর সাইনোভিয়াল জয়েন্ট যেখানে যেখানে এরকম দুদিক থেকে কভারিং থাকবে এবং সেই কভারিংয়ের মাঝে সাইনোভিয়াল ফ্লুইড থাকবে, যেটা ফ্রিকশন ফোর্সকে মিনিমাইজ করবে এবং স্ট্রাকচারটাকে একটা কি সাপোর্ট দিতে হেল্প করবে। যেমন আমাদের নি জয়েন্ট, আমাদের শোল্ডার জয়েন্ট, আমাদের রিস্ট জয়েন্ট, এইগুলো, ঠিক আছে। আচ্ছা, জয়েন্টের কিছু টাইপস আছে এখানে, যেমন বল আর সকেট জয়েন্ট। বল সকেট জয়েন্ট মানে একটা সেকশন এরকম বলের মতো দেখতে, আর তার মধ্যে এরকম সকেটের মতো ঢোকানো। এটা কোথায় দেখা যায়? শোল্ডারে আর হিপে, যেগুলো মোস্ট মুভেবল জয়েন্ট আমাদের বডি। তারপরে হচ্ছে হিঞ্জ জয়েন্ট। হিঞ্জ জয়েন্ট হচ্ছে পার্শিয়ালি, মানে এটাকে সিউডো বল সকেট জয়েন্টও বলা যায়, অনেকটা বল সকেট জয়েন্টের মতো, বাট ফুললি মুভেবল নয়। এটা কোথায় কোথায় দেখা যায়? আমাদের নিতে দেখা যায়। আমরা নি কিন্তু ইউনিডিরেকশনাল মুভ করতে পারি, যে কোনো ডিরেকশনে কিন্তু আমরা মুভ করতে পারি না। এলবোও তাই, এলবো আর নি আমরা যে কোনো ডিরেকশনে মুভ করতে পারি না। যেমন হাতের শোল্ডার আর হিপের জয়েন্ট যে দুটো, সেই দুটো আমরা যেরমভাবে ইচ্ছা মুভ করতে পারি, যেদিকে ইচ্ছা মুভ করতে পারি, পুরো সার্কেলে মুভ করতে পারি। কিন্তু এই দুটো জয়েন্ট মানে নি আর এলবো আমরা কিন্তু পারবো না। তাই জন্য এটা হচ্ছে ওই সিউডো বল সকেট বা হিঞ্জ জয়েন্ট বলা হয়। পিভট জয়েন্ট কি? পিভট জয়েন্ট হচ্ছে যেখানে একটা বোন আরেকটা বোনের ওপরে স্লাইড করবে, সেই রকম জয়েন্টকে আমি বলবো কি না পিভট জয়েন্ট। এখানে কি হচ্ছে? এটা অ্যাটলাস আর অ্যাক্সিসের মধ্যে দেখা যায়, ফার্স্ট ভার্টিব্রি যা। তারপরে হচ্ছে গ্লাইডিং জয়েন্ট। গ্লাইডিং জয়েন্ট হচ্ছে বোনগুলোর মধ্যে ডিস্টেন্স বাড়বে, আবার বোনগুলোর মধ্যে ডিস্টেন্স কমবে, গ্লাইড করবে। এরা একটা আরেকটার সাথে কানেক্টেড থাকবে, এরকম এরা গ্লাইড করবে, ঠিক আছে। এটা কোথায় দেখা যায়? এটা আমাদের দেখা যায় হচ্ছে কার্পালস মানে রিস্ট বোনের মধ্যে দেখা যায়। আর স্যাডেল জয়েন্ট হচ্ছে আমাদের হিঞ্জ জয়েন্টের একটা বা বল সকেট জয়েন্টের একটা মিনিয়েচার জয়েন্টও বলা হয়। মানে অনেকটা বল সকেট জয়েন্টের মতনই কাজ করে, কিন্তু তার মিনিয়েচার, যেটা দেখা যায় আমাদের থাম্বে, ঠিক আছে। যেমন থাম্ব কিন্তু দেখ আমরা যেরমভাবে ইচ্ছা মুভ করতে পারি মোটামুটি, ঠিক আছে। আচ্ছা, এছাড়া এখানে কিছু ডিসঅর্ডার্স আছে, ডিসঅর্ডার্সগুলো বলে দিই। যেমন একটা হচ্ছে অটো ইমিউন ডিসঅর্ডার। এখানে কি হয়? মাইস্থেনিয়া গ্রেভিসের ক্ষেত্রে কি হয়? এখানে তো নিউরোমাস্কুলার জাংশনগুলো ঠিকঠাক করে কাজ করতে পারে না। কারণ এখানে কি হয়? যে নিউরোমাস্কুলার জাংশনগুলো হয়, ওইখানে যে মানে যে নিউরো ট্রান্সমিটার এসে বাইন্ড করার জন্য যে রিসেপ্টারগুলো থাকে,
এই রিসেপ্টারগুলোকে বডি ফরেন সাবস্টেন্স ভেবে বসে। নিউরোমাস্কুলার জাংশনে যে রিসেপ্টার্সগুলো থাকে ওইগুলোকে বডি ফরেন সাবস্টেন্স ভেবে বসে এবং ওইখানে এসে অ্যান্টিবডি অ্যাটাক করে ওগুলোকে পার্মানেন্টলি ব্লক করে দেয়। তো যখন একটা জায়গায় নিউরোমাস্কুলার জাংশন পার্মানেন্টলি ব্লক করে যাচ্ছে, এবার আমি সেই জায়গাটায় যতই ইনফ্লাক্স পাঠাই বা যতই সিগন্যাল পাঠাই সেই জায়গাটা কোনো রকম সিগন্যাল রিসিভই করবে না এবং সেখানটা পার্শিয়ালি প্যারালাইসিস হয়ে যাবে। যেমন এক্সাম্পল হচ্ছে দেখ, চোখের পাতা, একটা চোখের পাতা আমি নর্মালি ইউজ করতে পারছি কিন্তু আরেকটা চোখের পাতা সবসময় পড়ে থাকছে, এটা কিন্তু এটার একটা এক্সাম্পল। ঠিক আছে, তারপরে দেখা যায় মাসল ডিস্ট্রফির ক্ষেত্রে কী দেখা যায়, এক্ষেত্রে এটা জেনেটিক ডিসঅর্ডার, এক্ষেত্রে মাসেলের শেপ মেনটেন থাকে না। ঠিক আছে, মাসেলের সাইজ অ্যান্ড শেপ নর্মাল মাসেল বডির থেকে অনেক ছোট হয় বা সরু হয়, যার জন্য মোস্ট অফ দ্য কাজ করতে পারে না এবং এদের টেন্ডনসগুলোও ভীষণ উইক হয়। এছাড়া আরেকটা হচ্ছে টিটেনির ক্ষেত্রে কি দেখা যায়, লো ক্যালসিয়াম ডেন্সিটির জন্য দেখা যায় হাত পাগুলো বেঁকে যায়। ঠিক আছে, হাত পায়ের ওপরে কন্ট্রোল থাকে না এবং হাড়গুলো খুব ব্রিটল হয়ে পড়ে। এছাড়া দেখা যায় আর্থ্রাইটিস, এটা হচ্ছে ইনফ্ল্যামেটারি একটা ডিজিজ যেখানে জয়েন্টসের ইনফ্ল্যামেশন হয়। তারপরে এছাড়া আছে অস্টিওপোরোসিস, এখানে কি হয়, বয়সের সঙ্গে সঙ্গে বডিতে ক্যালসিয়াম ডিপোজিশন কমতে থাকে এবং যেটা সব থেকে খারাপ সেটা হচ্ছে কি, ভার্টিব্রাল কলাম আস্তে আস্তে সামনের দিকে ঝুঁকে যেতে থাকে এবং সেটা খুব ব্রিটল হয়ে যায় এবং যে কোনো বড় মানে অল্প স্বাভাবিক চোট বা কোনো বড় ওজন তুলতে গিয়ে বড় মানে স্লিপ ডিস্ক হতে পারে। স্লিপ ডিস্ক মানে হচ্ছে যে ভার্টিব্রিগুলো আছে না, ভার্টিব্রিগুলোর মধ্যে ছোট 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 ক্যারামে স্ট্রাইকারের মতন দেখতে ইয়ের মতো লাগানো থাকে, কি বলবো ওটাকে, ডিস্কের মতো লাগানো থাকে, যেটা একটা ভার্টিব্রি থেকে আরেকটা ভার্টিব্রির ফ্রি মুভমেন্টটাই হেল্প করে। এবার অনেক সময় হেভি ওয়েট তোলার সময় এগুলো হয়। এবার কিন্তু কি, যারা এর বয়সের সঙ্গে সঙ্গে যাদের হয়ে গেছে, ধর বাড়ির মহিলাদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়, ক্যালসিয়াম ডিপোজিশন কমে যায় বডিতে। এবার বাড়ির মেয়েরা যে হাউস হোল্ডের যে সাধারণ কাজগুলো করে, ধর সিলিন্ডার তোলা এই ধরনের কাজটা, এবার হঠাৎ করে তুলতে গেল আর খাট করে স্লিপ ডিস্ক হয়ে গেল, মানে ডিস্কটা সরে গেল, তখন ভার্টিব্রি মুভ করতে পারবে না, প্লাস বিভৎস ব্যথা। ঠিক আছে, তারপরে হচ্ছে গাউট হয়। গাউট হচ্ছে দীর্ঘদিন ধরে ইউরিক অ্যাসিড যদি বডিতে জমতে থাকে, ওয়াটার ইনটেক যদি কারোর ক্ষেত্রে খুব কম হয়, ইউরিক অ্যাসিড জমার ফলে গাউট দেখা যায়। ঠিক আছে, জয়েন্টসগুলো বেঁকে যায়। ঠিক আছে, এই ছিল হচ্ছে লোকোমোশনের মুভ।